আসসালামু আলাইকুম। আমি যে আগের যে ভিডিওটাতে আপনাদেরকে যে স্লাইডগুলো বুঝিয়ে দিয়েছিলাম, তখন হয়তো কিছু তাড়াহুড়ো করে বলেছি, সেটা সময়ও ছিল না, তাই অনেক কিছু হয়তো স্কিপ করে গেছি। এগুলো অবশ্যই তো আপনারা তো প্রশ্ন তো রাখবেনই, প্রশ্ন রাখলে হয়তো যদি জানা থাকে তাহলে বলতে পারবো আর কি। আর তার মধ্যে যে সেফ হারবার মেথড অফ ডি আইডেন্টিফিকেশন, এটা বোধহয় বলা হয়নি। যে আমরা যে রোগীদের যে প্রাইভেসি প্রোটেকশনের যে স্লাইডটা পড়েছিলাম, তার নামগুলা অর্থাৎ তার আইডেন্টিটি প্রকাশ পায় এমন কিছু যাতে আমরা রিসার্চে বা কেস রিপোর্টে আমরা না লিখি, তো এটাতে সেফ হারবার মেথড বলা হয়েছিল। তো এই টার্মটা মূলত যে আমেরিকা থেকে আসা, নামটা দেখে বোঝা যাচ্ছে হারবার নামটা, এবং এটা অনেকটা আইনি প্রক্রিয়া আর কি। আইন করে গবেষণায় যারা পার্টিসিপেন্ট থাকবে, যাদেরকে নিয়ে, যে রোগীদেরকে নিয়ে বা যেই লোকদেরকে নিয়ে গবেষণা করা হবে, তাদের আইডেন্টিটি যাতে প্রোটেক্টেড হয় সেই ব্যবস্থাটা করা, এই মূলত সেফ হারবার মেথড এটার উদ্দেশ্য। ডি আইডেন্টিফিকেশন মানে তো আমরা বুঝতে পারছি যে রোগীদের যে গোপন রাখার যে বিষয়টা, তাদেরকে, এটা হচ্ছে ডি আইডেন্টিফিকেশন। এরপরে ক্রোনোলজিক্যাল অর্ডার যে ব্যাপারটা ছিল কেস প্রেজেন্টেশনে, এটা বোধহয় বলা হয়নি। ক্রোনোলজিক্যাল অর্ডার আমরা অনেকেই জানি, তারপরও যারা হয়তো দুই একজন না জানি, ক্রোনোলজি তো আমরা জানি যে সিরিয়ালে লেখা, সময়েরটা সময়ে, আগেরটা আগে, পরেরটা পরে, আগে মে মাসের তারপর জুন মাসের, এটা হচ্ছে ক্রোনোলজি মেনটেন করা, তাই না? আগে 2004, তারপর 2005 সালের ক্ষেত্রে হলে। তো এইভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারটা আসলে মেনটেন করতে হয় পেশেন্টদের কেসটা লিখতে গেলে। আগে যেটা করছে এটা আগে, পরে যেটা করছে এটা পরে, রোগীদের যে চিকিৎসাটা আগে করা হয়েছে আগে, পরেরটা পরে, এভাবে সিরিয়াল মেনটেন করার যে ব্যাপারটা এখানে ছিল। এরপরে আমরা যে ওভারঅল ধারণা দেওয়ার পরে একটা কিছু কেস রিপোর্ট দেখাইতে চাইছিলাম, এখন এটা দেখাতে চাচ্ছি আর কি, যে আসলে একটা কেস রিপোর্টে কী থাকে। তো আমরা তো হোমিওপ্যাথিক কেস রিপোর্ট লিখব, তবে তার আগে এটা যে আমেরিকান একাডেমি অফ অপটোমেট্রির একটা কেস রিপোর্ট দেখি। এটা টাইটেল দিয়েছে কি, যে টাইটেল ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অফ সিজনাল অ্যান্ড পেরেনিয়াল অ্যালার্জিক কনজাক্টিভাইটিস। এটা আসলে লেখা হয়েছে যে প্রথমে দেখবেন যে এখানে একটা অ্যাবস্ট্রাক্ট আছে, অ্যাবস্ট্রাক্টের যে সিরিয়াল, যে কী কী থাকে আসলে অ্যাবস্ট্রাক্টে যে ওভারঅল এটা সম্পর্কে একটা সংক্ষেপে একটা আইডিয়া দেওয়া আছে যে এটা আসলে কী নিয়ে রিসার্চটা করা হয়েছে, এবং এই যে কেস রিপোর্ট আউটলাইন, এটা আসলে কী তুলে ধরতেছে এই রিপোর্টটা, এটা বলা হয়েছে। এরপর আমরা দেখেছি যে কিওয়ার্ড লেখা, মূলত মেইন আলোচনা যে বিষয়টা নিয়ে, এটা একটা কিওয়ার্ডে লিখতে হয়। আমরা হয়তো গবেষণা বেসিক যে রিসার্চ ভিডিওগুলো আছে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে কিওয়ার্ডে যে অ্যালার্জিক কনজাক্টিভাইটিস রোগ নিয়ে আছে, তারপর কেটোটিফেন শব্দটা আছে মেইন, এখানে আছে অলো পেটাডাইন নাকি যেন, এগুলো সম্ভবত ওষুধ নাকি রোগের নাম, বুঝতে পারছি না। তো এগুলো নিয়ে মেনলি আলোচনা আর কি। তারপর অ্যাবস্ট্রাক্ট গেল, কিওয়ার্ড গেল, তারপর হচ্ছে ইন্ট্রোডাকশনে আমরা কি জানি, যে ফানেল অ্যাপ্রোচের কথা বলা ছিল, তাই না? ইন্ট্রোডাকশনে ফানেল অ্যাপ্রোচে যে কী রোগটা সম্পর্কে আসলে কী জানা আছে এটা একটু বর্ণনা করে, যে অ্যালার্জি কনজাক্টিভাইটিস সম্পর্কে কিছু বলা আছে। তারপরে যে কী আসলে হোয়াট ইজ আননোন, কী জানা নেই বা কী আসলে গবেষণা করা যেতে পারে এখানে করা হয়েছে, এটা এখানে সংক্ষেপে বলবে। তারপর শেষে দিয়ে আসলে কী আমরা একটু আইডেন্টিফাই করছি আর কি নিয়ে আসলে রিসার্চটা, এটা একটু সংক্ষেপে লেখা ইন্ট্রোডাকশন। তারপরে যে কেস রিপোর্ট এখান থেকে যে শুরু হলো, এইটা মূলত কেস প্রেজেন্টেশন, এবং এই যে আমরা দেখতে পাচ্ছি এটা এলোপ্যাথিক কেস রিপোর্ট আর কি। তারপর আমরা অনেকটা ডিটেলস দেখছি, এটাকে আমরা একটা কেস প্রেজেন্টেশন ধরতে পারি, তাই না? এবং এখানে দেখব যে সব কিছু যে পাস্ট টেন্সে লেখা হয়েছে, অ্যাকম্পানিড, তারপর হিজ চিফ কমপ্লেন্ট ওয়াজ, শি অ্যাডমিটেড, হ্যাঁ। এরপরে দেখবো যে সব পাস্ট টেন্সে লেখা হয়, যে ওয়াজ, এক্সাম ওয়াজ, তারপরে দেয়ার ওয়াজ নো রিমার্কেবল মেডিকেল, তারপরে দ্য পেশেন্ট
ডিনাইড, স্বাভাবিক কথা, যেগুলো যেহেতু আমি আগের ঘটনা লিখতেছি এটা এভাবে পাস্ট টেন্সে লেখা হচ্ছে। আবার ইন্ট্রোডাকশনে দেখেন এটা প্রেজেন্ট টেন্সে লেখা হচ্ছে, যেমন দে এফেক্টেড কিন্তু লেখেনি। এরপরে এই যে দ্য সাইন্স অ্যান্ড সিমটমস, কী লেখা, দ্য সাইন্স অ্যান্ড সিমটমস অফ কন্ডিশন হ্যাভ, দেখছেন হ্যাড কিন্তু লেখেনি। তারপর যে থ্যাঙ্কফুলি দেয়ার আর, তাই না, দেয়ার আর মেনি ট্রিটমেন্ট, কিন্তু দেয়ার ওয়াজ কিন্তু লেখেনি, তাই না, কারণ ইন্ট্রোডাকশনে এটা ওভারঅল রোগ নিয়ে কথা, তো এটা প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। আচ্ছা, এটা কিন্তু ওই পয়েন্টগুলো কিন্তু লেখা ছিল ইন্ট্রোডাকশনে, তাই না। তারপর আমরা নেক্সট ভিডিওগুলো পাইলে তো আরও সহজ হয়ে যাবে ব্যাপারগুলো। তারপর আমি এখানে যে কিছু পয়েন্ট ছিল এগুলা দেখাচ্ছি আর কি আপনাদেরকে। আজকে একটু আমার সময় আছে এই কারণে দেখানো, হয়তো একটু জবের ব্যস্ততার জন্য, আর সামনে অনেক দিন আবার আসতে পারবো না। তো এরপরে তো যাই হোক, কিছু কেস প্রেজেন্টেশনটা গেল, যে এরপরে কেস প্রেজেন্টেশনে এই যে আমরা জানি না যে স্ক্রুটিনাইজ দ্য কেসের অংশে যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের কথা লেখা ছিল, তো এই যে বিষয়গুলো একটু ডিফারেন্টলি আমাদেরকে ভাবতে হবে। এখানে ছিল যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কনসিডার্ড এট দিস পয়েন্ট ইনক্লুড অ্যালার্জিক কনজাংটিভাইটিস, ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস, ভাইরাল, এই বিষয়গুলো একটু খেয়াল করার বিষয়। তো এগুলো এইভাবে লিখলে প্রেজেন্টেশনটা একটু সুন্দর হয়। তারপর এই যে অনেক বড়, তাই না, এই যে ফলো আপে এসে শেষ হয়েছে, এই এখানে এসে শেষ হয়েছে। আচ্ছা না সরি, এরপরে ফলো আপ ছিল, এটা হচ্ছে প্রথম প্রেসক্রিপশন, তারপর ফলো আপ 1, ফলো আপ 2, ফলো আপ কি 3 কি আছে কি সম্ভবত, আচ্ছা 2 এখানে। এরপরে আমরা কি দেখতে পাচ্ছি, তারপর দেখতে পাচ্ছি ডিসকাশনের লেখা, যে ফলো আপ পর্যন্ত আমরা কি দেখছি যে পাস্ট টেন্সে লেখা আছে, ওয়ার এডুকেটেড, তারপর দ্য পেশেন্ট ওয়াজ টু রিটার্ন, তাই না। আচ্ছা, এরপরে এখন ডিসকাশনে দেখুন আবার মোটামুটি অলরেডি প্রায় প্রেজেন্ট টেন্সে লেখা শুরু হয়ে গেছে, এই যে দেয়ার আর 4 মেইন টাইপস অফ অ্যালার্জি কনজাংটিভাইটিস। ডিসকাশনে আসলে আমাদেরকে শেখানো শুরু করবে যে ট্রিটমেন্টটা যে করা হয়েছে, এটা কিভাবে করা হলো, বা এটা থেকে কি কি শিক্ষণীয় বিষয় রয়েছে, তারপর এটা করতে গিয়ে বা কী কী চিন্তা ডাক্তারের মাথায় এসেছিল, কী কী ডেটা হয়তো তার মাথায় আনতে হয়েছে, অর্থাৎ যার যেভাবে ইচ্ছা বলতে মানে একটা যেভাবে সুন্দর করা যায় আর কি। এটা তো আমরা অবশ্যই কীভাবে আরও সুন্দর করা যায় এটা হয়তো পরবর্তীতে আমরা দেখব, তখন আরও বুঝতে পারবো যে কী কী বিষয় আসলে ডিসকাশনে থাকলে ডিসকাশনটা খুবই সুন্দর হয়। তো এটা দেখছেন অনেক বড়, তাই না। আচ্ছা, অনেক বড় হয়েছে, তাহলে অনেকে ওষুধ সম্পর্কে একটু বিস্তারিত লেখা আছে, তারপরে রোগটা সম্পর্কে অনেক কিছু সম্পর্কে, কি কি যা করে একজন শিক্ষণীয়, আমরা বলতে পারি যে এলোপ্যাথদের জন্য একটা এডুকেশনাল একটা কেস রিপোর্ট আর কি। তারপর আমরা ডিসকাশনের পরে আমরা দেখলাম যে কনক্লুশনে ওভারঅল একটা সামারি করা হয়েছে আর কি। এরপরে আমরা দেখছি এই যে রেফারেন্স সেকশনে এই যখন ওখানে অ্যাবস্ট্রাক্ট লেখা হয়েছে, ইন্ট্রোডাকশন লেখা হয়েছে, বা ডিসকাশনে যে অংশে অনেকগুলো আলোচনা করা হয়েছে, এগুলাতে তো অনেক সাইটেশন আনতে হয়েছে, অনেক জায়গা থেকে ইনফরমেশন আনতে হয়েছে, তো এইগুলোর একটু ক্রেডিট দিতে হবে না। এই ক্রেডিট দেওয়ার অপশনটা হচ্ছে এই রেফারেন্স অংশে। এই যে দেখেন কীভাবে একটা রেফারেন্স লিখতে হয়, এই যে প্রথমে যে লেখকের নাম, তাও আবার লাস্ট নেমটা আগে, তারপর ফার্স্ট নেমটা পরে, এই যে বৌলিং কান্সি যে, আবার বৌলিং বি, এইভাবে রেফারেন্স লিখতে হয়। বৌলিংটা লাস্ট নেম, বিটা হচ্ছে ফার্স্ট নেম, তারপরে যে সাল লিখতে হয়, কত সালে এটা প্রকাশিত হয়েছে আর্টিকেলটা বা বইটা, এরপরে বইয়ের নামটা কান্সকিস ক্লিনিক্যাল অপথেলমোলজি, তারপর হচ্ছে যে জায়গার নাম বা প্রকাশকের নাম, এরপরে যে জায়গার নামের পরে হচ্ছে এই যে প্রকাশকের নাম এলসেভিয়ার, এইভাবে একটা রেফারেন্স লিখতে হয়। তো এই যে ডিসকাশন অংশে, তারপর এই যে এখানে এই যে ডিসকাশন অংশটা, এখানে কিন্তু অনেক তথ্য আছে, তো অনেক ইনফরমেশন কিন্তু আনতে হয়েছে এই ডিসকাশন অংশটা। তারপরে এই যে অ্যাবস্ট্রাক্টে বা ইন্ট্রোডাকশন পার্টে আমরা কিন্তু অনেক দেখবো ইনফরমেশন হয়তো আনতে হয়েছে। তো এইটা রেফারেন্সগুলো পরবর্তীতে এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা একটা ক্রেডিট হিসেবে। আচ্ছা, এই যে কয়টা রেফারেন্স দেওয়া আছে, আমরা দেখা গেছে 30টা রেফারেন্স দেওয়া, তাই না। এই 30টা রেফারেন্স যদি আমরা তাহলে এগুলা প্রত্যেকটা যদি আমরা দেখতে যাই তাহলে কত সময় লাগবে। তা এই রেফারেন্সগুলা আবার একটু সিরিয়ালে মেনটেন করা, দেখেন আবার সিরিয়াল কীভাবে মেনটেন করা। আচ্ছা, আমি আবার একটু গভীরে চলে যাচ্ছি, এত দরকার নেই এখন আজকে, মানে প্রথম ভিডিওটার জন্য তো অন্তত দরকার নাই, এটা মাথায় রাখেন, যে হয়তো একটু ভালো লাগবে বলে আপনার একটু বলছি আর কি।
এই যেমন এখানে একটু উল্টাপাল্টা আছে কি, আচ্ছা এখানে সিরিয়াল করে নাই, যে অ্যালফাবেটিক্যালি একটু সিরিয়াল করে আমি জানতাম, এখানে সিরিয়াল করে নাই। আচ্ছা তাহলে এই বিষয়টা বলা দরকার নেই। এখানে যে 30টা আছে রেফারেন্স আমরা যাব। তাহলে ওভারঅল আমরা যেগুলো ইন্ট্রোডাক্টরি পার্টে দেখেছিলাম যে একটা কেস রিপোর্টে কী কী থাকে, তাহলে আমরা দেখতে পেলাম আমরা প্র্যাকটিক্যালি। আচ্ছা এখন এটা একটা তো এলোপ্যাথির দেখলাম, আমরা একটু হোমিওপ্যাথির একটা দেখি কি আছে। হোমিওপ্যাথির আচ্ছা এটা 2য় নম্বরে আছে। আপনারা যে সার্চ দিলে অবশ্যই পাবেন বিভিন্ন যে গুগল প্রথম 2টা ভিডিও থাকলে অবশ্যই জানার কথা কোথায় গিয়ে সার্চ দিতে হবে। বিভিন্ন যে হোমিওপ্যাথির যে আর্টিকেলগুলা আছে, মানে পাবলিশার আছে হোমিওপ্যাথিদের, বিশেষ করে ইন্ডিয়ার NHL ন্যাশনাল ইনস্টিটিউট, NIH ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথির তাদের অনেক রিসার্চ পেপার প্রকাশিত হয়। এবার আমেরিকাতে আছে, এইগুলো আসলে জানতে পারবেন, একটু সার্চ করে জানতে পারবেন, অথবা ওই যে ডাক্তার শাহিন মাহমুদ স্যারের যে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি যে বইটা মোটামুটি অনেক মোটা, এখানে প্রচুর আর্টিকেলের লিঙ্ক, তারপর পাবলিশারের লিঙ্ক, নাম, মানে অনেক কিছু পেয়ে যাবেন এই জায়গায়। তারপর কীভাবে হোমিওপ্যাথির সায়েন্টিফিক জায়গা থেকে আসলে সরানো হয়েছে, কীভাবে হোমিওপ্যাথিকে মানে অনেক ষড়যন্ত্র করে এগুলা একদম মানে নিচু স্তরে নিয়ে যাওয়া হয়েছে, নানান দেশে ফান্ডিং বন্ধ করে দিয়েছে। এগুলো আসলে পেছনে কারণটা কি, এগুলো আসলে ষড়যন্ত্রগুলো আসলে ভালো জানতে পাওয়া যাবে। এবং প্রচুর আর্টিকেল, তারপর পাবলিশারের লিঙ্ক, বিভিন্ন যে কেসের সাফল্য, যেগুলো আমরা বিভিন্ন নানান রোগের বা নানান লক্ষণের কেসে সফলতা পেয়েছি, সেগুলোর রিসার্চ পেপারের লিঙ্ক অনেক পেয়ে যাবেন ওই জায়গায়। ডাক্তার শাহিন মাহমুদ স্যারের যে হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি যে বইটা, আমি না হয় একটু গুগলে সার্চ দিয়ে বের করবো যে কীভাবে রকমারি থেকে আসলে বা হোমিওডাইজেস্টে এই আমাদের মাহফুজ স্যারকেও তো নক দিলে বা সারিয়াগ্রাফকে নক দিলে আসলে পাওয়া যাবে এটা। যে যাই হোক, এখানে ফিরে আসি। এই যে হোমিওপ্যাথির একটা কেস রিপোর্ট, এটা পাবলিশ করছে ইন্টারন্যাশনাল জার্নাল অফ হোমিওপ্যাথিক সায়েন্স। আসলে এই জার্নালটা কতটুকু ভালো বা কতটুকু ভালো এটা জানি না, এটা আসলে চিন্তাও করিনি, জাস্ট একটু র্যান্ডমলি দেখানোর জন্য আপনাদেরকে একটু নিয়ে আসলাম। এই কেস রিপোর্ট অন রিউমেটিক আর্থ্রাইটিস ট্রিটেড উইথ হোমিওপ্যাথি, এই যে প্রথম হচ্ছে টাইটেল, ঠিক আছে। এই কেস রিপোর্ট অন রিউমেটিক আর্থ্রাইটিস ট্রিটেড উইথ, এখানে রোগের নামের কথা আছে রিউমেটিক আর্থ্রাইটিস, তারপরে যে কী দিয়ে চিকিৎসা করছে এটা আছে, তারপরে এটা যে একটা কেস রিপোর্ট মেথড এটা বলে দিল, এটা টাইটেল এটা থাকলো। তারপর এখানে এই যে অথরের নাম থাকলো। তারপরে এখানে ডিওয়াই লিঙ্ক, এখান থেকে ডাউনলোড করা যাবে আর কি আর্টিকেলটা। এরপরে এই যে প্রথমে অ্যাবস্ট্রাক্ট লেখা, অ্যাবস্ট্রাক্ট এই পর্যন্ত, তারপর কিওয়ার্ড লেখা, ইন্ট্রোডাকশন লেখা এই পর্যন্ত, এরপরে ইটিওলজি কারণ লেখা, ইটিওলজির তো কারণগুলো আমরা ধরতে পারি যে এগুলো ইন্ট্রোডাকশনের পার্ট, হ্যাঁ শুরুর দিকে। আচ্ছা, এরপরে কেস হিস্ট্রি পার্সোনাল, এখান থেকে শুরু, মূলত কেস প্রেজেন্টেশন করা কেস হিস্ট্রি থেকে, অথবা ইটিওলজি থেকে আমরা কেস ধরতে পারি হয়তো, এই যে কেস প্রেজেন্টেশনটা কোন কারণে এটা হয়েছে, রোগীর বর্ণনা যদি এখানে থাকে তাহলে তো অবশ্যই এটা কেস প্রেজেন্টেশনের অংশ। আচ্ছা, এরপরে অনেকটা কেস প্রেজেন্টেশন গেল, অনেক কিছু। তারপরে কেস প্রেজেন্টেশনে কী আছে, লক্ষণগুলো আছে নানান ইয়াতে, তারপর মেন্টাল জেনারেলগুলো আছে, ফিজিক্যাল জেনারেল কি আছে, মডালিটিস আছে, নানা কিছু আছে, টোটালিটি অফ সিমটমস আলাদা করে লেখা, প্রভিশনাল ডায়াগনোসিস কী করছে এটাও লেখা, এরপরে রুব্রিক্সগুলো লেখা যে রেপার্টরি করার জন্য, তারপর কীভাবে অ্যানালাইসিস করেছে এগুলো সব কেস প্রেজেন্টেশনের অংশ। তারপরে যে রুব্রিক্সগুলা রেপার্টরি যে করছে এটার স্ক্রিনশটটা নিল। তারপর প্রেসক্রিপশনে দেখলেন যে এখানে কীভাবে প্রথম ভিজিট থেকে শুরু করে ক্রনোলজিক্যালি একদম শেষ পর্যন্ত দেওয়া হয়েছে, প্লাসিবো দেওয়া হয়েছে, রাস্টক্স দেওয়া হয়েছে, এইগুলো। এরপরে আফটার ট্রিটমেন্ট রেজাল্টটা কি দেখিয়ে দিল, রিপোর্টটা এখানে দেখিয়ে দিল। এটা সম্ভবত বিফোর ট্রিটমেন্ট নাকি, এই যে আচ্ছা সিরিয়াল আছে, এটা হচ্ছে বিফোর ট্রিটমেন্ট, এটা ছিল সম্ভবত। তারপর বেসিস ফর প্রেসক্রিপশন, এটা আমরা এতটুকু পর্যন্ত আমরা ধরতে পারি কেস প্রেজেন্টেশন। আচ্ছা, এরপর হচ্ছে যে কনক্লুশন আর ডিসকাশন একসাথে এখানে দিয়ে দিছে, যে এখানে থেকে আমরা আসলে কী শিখবো না শিখবো। মূলত এর আগেও শিক্ষণীয় বিষয় তো রয়েছেই, তারপরে এই জায়গায় দেওয়া। এরপরে কনক্লুশন, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টও দেওয়া, যে
কোনো এই বিষয়টা আসলে আমিও জানবো কোন ইন্টারেস্ট আসলে কি, এটা সার্চ করিনি এখনো, কিন্তু জানা হয়নি। ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাইছে কিনা এটা লেখা নট অ্যাভেলেবল। এবারে রেফারেন্স সেকশন, লাস্টলি একদম লাস্ট রেফারেন্স সেকশন। কয়টা রেফারেন্স দেওয়া এখানে? রেফারেন্স দেওয়া 10টা 11টা, আচ্ছা 11টা রেফারেন্স দেওয়া। প্রথমে যে বিভিন্ন আর্টিকেল আছে, চৌহানকে ওনার, তারপর টেল স্পিনা, আচ্ছা এইগুলা আমরা দেখতে পাচ্ছি যে সব মোটামুটি মনে হয় রিসেন্ট আর্টিকেল নেওয়া হয়েছে। আমরা যদি দেখি এই যে প্রকাশনার সালগুলা দেখলেই তো একটু দেখতে পাবো যে কত, এই যে 2023, তারপর এখানে 2000, একটা পুরাতন আছে, এটা 1993। এরপরে এখানে ওকে, এরপরে আর কি দেখতে পাচ্ছি, এরপরে যে এখানে মোটামুটি 2019, 2023 মোটামুটি রিসেন্ট। তা আমরা কিন্তু ভিডিওতে দেখেছিলাম যে এখানে রিসেন্ট পাবলিকেশনের উপর জোর দেওয়া হয়েছিল আর্টিকেল হিসেবে আনার জন্য। তো এই হচ্ছে আমাদের কেস রিপোর্ট ওভারঅল, এগুলো থাকে। আপনারা আগের ভিডিওগুলো দেখুন, সাথে এটাও দেখুন। আর আপনারা পরবর্তীতে না হয় আমি যে বিভিন্ন সাইটে কীভাবে ঢুকে একটু সার্চ করতে হয় সময় পেলে দেবো। আর আপনারাও একটু ঘাটাঘাটি করবেন ওয়েবসাইটে ঢুকে কীভাবে ডাউনলোড করতে হয়। আশা করি আপনারা গুগল স্কলার থেকে তো অবশ্যই বিভিন্ন কেস রিপোর্ট বা বিভিন্ন আর্টিকেল, রিসার্চ আর্টিকেল এগুলো ডাউনলোড করেছেন ইতিমধ্যে, কীভাবে করতে হয় এটাও জানেন আশা করি। আপনারা এই যে যাবেন গিয়ে করে ফেলবেন আর কি, এই ঘাটাঘাটি করলেই শেখা হয়ে যাবে। আপনাদের ল্যাপটপ আছে হয়তো অনেকের, আমি একটু মোবাইল দিয়ে করছি, আমার ডিভাইসটার এখন সংকট রয়েছে ল্যাপটপ বা কম্পিউটারের। মোবাইল দিয়ে মোটামুটি করা যায় ভালো। তা আচ্ছা, এই গুগল স্কলারে গিয়ে আর্টিকেল সার্চ দিবেন, আর্টিকেল সার্চ দিবেন, রিপোর্ট লিখে সার্চ দিবেন, কেস রিপোর্ট। হ্যাঁ, আপনার রোগের নাম লিখে সার্চ দিবেন, যে এই রোগের নাম কেস রিপোর্ট, সাকসেসফুল কেস রিপোর্ট লিখে সার্চ দিবেন। এখানে গিয়ে যে প্রথমে লিঙ্কটা দিয়ে দিছে। আচ্ছা, আর লাস্টলি আমি যেহেতু স্যারের বইটা মোটামুটি পড়েছিলাম, হোমিওপ্যাথির বৈজ্ঞানিক ভিত্তি, এটা একটু দিয়ে দিচ্ছি। এটা রকমারিতে গিয়ে, এই রকমারিতে গিয়ে একটু দেখতে পারবেন আর কি, হয়তো এই কারণে দেওয়া। শাহিন মাহমুদ, ওকে, এই যে রকমারিতে গেলাম। আমরা দেখবো যে এখানে ঢুকতেছি মূলত যে কিছু পেজ দেখার জন্য, যেখানে কিছু লিঙ্কটিং বা যে আর্টিকেলের ইয়েগুলো পাওয়া যায় কিনা একটু দেখবো। এই যে এখানে যে সূচিপত্র এগুলো আছে, তারপর এই বিষয়গুলো আছে। তাহলে আমরা যে সায়েন্টিফিক ট্রায়াল, এই যে 17 নম্বর যেটা সর্বসাম্প্রতিক সায়েন্টিফিক ট্রায়াল, তার সারসংক্ষেপ, এগুলো তো অনেক রিসার্চের ইয়াতে পেয়ে যাব। আচ্ছা, হোমিওপ্যাথিক গবেষণা কোথায় হয় 19 নাম্বার, হোমিওপ্যাথিক ওষুধের কার্যক্ষমতা, প্লাসিবো মিথের মৃত্যু, এইগুলো আসলে ভালোই কাজে লাগবে যদি আপনারা সাথে রাখেন। এবং ষড়যন্ত্রগুলো শুরুতেই দেওয়া, অনেক আছে, অনেক ভালো হয়েছে। আচ্ছা, আমি তো ভাবমূর্তি বিনষ্টে সর্বমুখী পরিকল্পনার প্রমাণ, এইগুলো আছে আর কি। চাইলে রকমারি অথবা ডাইরেক্ট সারিয়াগ্রাফে অর্ডার তো দিতেই পারেন। ঠিক আছে, আপনারা পড়তে থাকুন আর একটু ঘাটাঘাটি করুন। একটু যেই ভিডিওগুলোতে বা আমরা যে রিসার্চ যে ভিডিওগুলো দেখেছি, মৌলিক রিসার্চের ভিডিওগুলো, সেখানে যে বিভিন্ন ওয়েবসাইটের নাম আছে, আমরা সেই ওয়েবসাইটে যাই বারবার, গিয়ে একটু ঘাটাঘাটি করি, সার্চ করি, দেখি, তাহলে সব কিছুই আসলে ইজি লাগবে আর কি। আমার একটু মোবাইলটা একটু স্লো, এই কারণে একটু লেট হচ্ছে, নয়তো একটু গুগল স্কলারে ঢুকতাম। ভিডিওটা একটু লেংদি হয়ে যাচ্ছে, তাহলে আজকে কেটেই দিই। এখন আপনারা এটা আশা করি পারবেন যে গুগল স্কলারে ঢুকে সার্চ দেওয়া, এবং কীভাবে সার্চ দিতে হয় বা কী কিওয়ার্ড লিখে সার্চ দিতে, এটা তো অলরেডি আমরা প্রথম দ্বিতীয় ভিডিওতে দেখে ফেলেছি। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম।